বাজেটারি কন্ট্রোল। আচ্ছা, বাজেটারি কন্ট্রোল হচ্ছে তোমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে দেখবে প্রতি বছরই কোশ্চেন পড়ে। আমি এর আগে একটা ক্লাস দিয়েছিলাম, যে ক্লাসে আমরা পারচেস বাজেট, প্রোডাকশন বাজেট, সেলস বাজেট এইগুলো শিখিয়েছি। এবার এই ক্লাসটায় আমি শেখাবো, এখানে ফর্মুলা দেব ক্যাশ বাজেট কিভাবে বানাতে হয় আর ফ্লেক্সিবল বাজেট কিভাবে বানাতে হয়। ক্যাশ বাজেটের আগে ফর্মুলাটা আমরা আলোচনা করব। ক্যাশ বাজেট হচ্ছে, ধরো একটা কোম্পানিতে যে ক্যাশ আসে আর যে ক্যাশ চলে যায়, সেই ক্যাশ আসা আর ক্যাশ যাওয়াটা এই ক্যাশ বাজেটে দেখানো হয়। অর্থাৎ আগে থেকে আমরা বাজেট মানে কি বলেছি, আগেই আমি আলোচনা করেছি যে বাজেট মানে হচ্ছে কি বলতো, প্রত্যাশা করা, এস্টিমেট করা। এটা কিন্তু অ্যাকচুয়াল না। আমরা আগে থেকে ধরে নিই আমাদের ক্যাশ এই খাত থেকে এতটা এতটা পরিমাণ আসবে আর আমাদের ক্যাশ এতটা খরচা হবে। খরচা হওয়ার পর আমাদের ক্লোজিংয়ে ক্যাশ ব্যালেন্স বা ব্যাংক ব্যালেন্স এতটা পড়ে থাকবে হাতে। তা সেই ক্যালকুলেশনটা আমরা এখানে দেখাবো। এটা কিন্তু বলছি, বারবার বলছি, এটা এস্টিমেট করা, এটা কিন্তু প্রত্যাশা করা, অ্যাকুরেট না, অ্যাকচুয়াল না। অ্যাকচুয়ালটা হয়তো এর সঙ্গে যদি মিলে যায় তাহলে আমাদের বাজেটটা কি হবে, বাজেটটা একেবারে আমাদের অ্যাকুরেটের সঙ্গে যখন মিলে যাচ্ছে বাজেটটা করাটা, তার মানে আমরা এফিসিয়েন্টলি করেছি, সেখানে আমাদের এফিসিয়েন্সি লক্ষ্য করা যাবে। যে ম্যানেজমেন্টে থাকবে, ম্যানেজমেন্ট যদি আমাদের কস্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে আমাদের এইটা বের করতে দেয়, আমরা যদি বের করে দেবো যে বাজেটটা, সেটা যদি অ্যাকচুয়ালের সঙ্গে মিলে যায়, সেখানে কি হবে, ম্যানেজমেন্ট আমাদের এক্সট্রা ক্রেডিট দেবে যে আমাদের কস্ট ডিপার্টমেন্ট যে বাজেট করে, বাজেটটা পুরো অ্যাকচুয়ালের সঙ্গে মিলে যায়। তাহলে সেখানে দেখা যাবে কোম্পানির সমস্ত কিছু ডিসিশন নিতেও অনেক কি হয়, সুবিধা হয়। যে আমরা যে বাজেটটা আগে থেকে করছি, আমরা অ্যাকচুয়ালটাকেও সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছি, তাহলে আমাদের বাজেট আর অ্যাকচুয়াল প্রায় কাছাকাছি। তাহলে আমাদের সমস্ত কিছুই বাজেট অনুযায়ী হলে তাহলে সেখানে দেখা যায় কোম্পানির বিভিন্ন ডিসিশন নিতেও সুবিধা হয়। সেখানে ক্যাশ বাজেটটাও সেই রকম। ক্যাশ বাজেটটা হচ্ছে সেখানে আমরা যে বাজেটটা করব, যে বাজেটটা বানাবো, সেখানে দেখাবো কতটা ক্যাশ কোন খাত থেকে কতটা ক্যাশ এসেছে বা আসতে পারে, আর কতটা ক্যাশ আমাদের এক্সপেন্স হতে পারে, তারপরে আমাদের ক্লোজিং ব্যালেন্স কতটা পড়ে থাকতে পারে। দেখো, যেইভাবে আমাদের বানানো হয়, এখানে প্রথমে উপরে একটা ক্যাশ বাজেট হেডিং দিয়ে দেবে। ক্যাশ বাজেটে প্রথমে লেখা হয় যেগুলো, সেটা হচ্ছে রিসিপ্ট, কোথা থেকে আমরা টাকা পেয়েছি। তার মধ্যে তো ওপেনিং ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স যেটা আছে সেটা তো প্রথমে লিখে নেব। এবার যদি 3 মাস করতে বলে আমাদের, আমি লিখেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাসের। 4 মাস করতে বলে 4 মাসের, 5 মাস করতে বলে 5 মাসের। তোমরা এরকম 5টা কলম করে নেবে বা 3টে কলম করে নেবে, যত মাসের বলবে ততগুলো কলম করবে। তার ওপেনিং ক্যাশ যেটা, সেটা প্রথমে লিখে দেবো। ওপেনিং ক্যাশ লিখে দেওয়ার পর তারপরে তার সঙ্গে অ্যাড করব যেগুলো, সেগুলো হচ্ছে ক্যাশ সেলস। সেলস করে আমরা কতটা ক্যাশ পেয়েছি, কালেকশন ফ্রম ডেটর্স, যেগুলো ক্রেডিট সেল করেছিলাম সেটা কতটা কালেকশন হয়েছে, সেটা কালেকশন ফ্রম ডেটর্সে বসাবো। তারপরে সেল অফ অ্যাসেটস, কোনো অ্যাসেটস যদি বিক্রি করি সেখান থেকে কতটা ক্যাশ এসেছে সেটা বসাবো। এরপর হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার বা শেয়ার ডিবেঞ্চার যদি ইস্যু করি তাহলে সেখান থেকে কতটা ক্যাশ এসেছে। ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, এইগুলো হতে পারে, তাহলে ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, তারপরে ক্যাশে বসালাম। এই সমস্ত ইনকামগুলো আমি মোটামুটি হেডসগুলো দিলাম। এর বাইরেও 2-1টা হেডস আসতে পারে, সেটা তো বুঝতেও পারবে যে কোনটা রিসিভ আর কোনটা পেমেন্ট। তাহলে রিসিপ্ট কলমে সেই হেডসে বসিয়ে দেবে রিসিপ্ট হলে। তাহলে এখান থেকে আমরা এই যে রিসিপ্টগুলো লিখলাম, অ্যাপ্রক্সিমেটলি সবটাই দেওয়ার চেষ্টা করলাম। এই রিসিপ্টগুলো টোটাল করব, টোটাল করলে এটাই হচ্ছে আমাদের টোটাল রিসিপ্ট। এরপরে আমরা করব কি, টোটাল পেমেন্ট কতটা হয়েছে। চলো মুছে দেখাই। দেখো, এবার পেমেন্ট যখন করবে তাহলে সেকেন্ড পার্ট, ওই ফার্স্ট পার্টে আমরা রিসিপ্ট করে টোটাল করে দিয়েছি, তার নিচেই জাস্ট তার নিচেই করবে, জাস্ট তার নিচেই করবে পেমেন্ট বলে একটা হেডিংস করবে। হেডিং করে সেখানে আন্ডারলাইন করে দেবে, আন্ডারলাইন করে এবার পরপর এগুলো বসিয়ে যাবে। যেরকম প্রথমে আমাদের ক্যাশ পেমেন্ট করি কাদের, ক্যাশ পারচেস যেখান থেকে করছি, তাহলে ক্যাশ পারচেস এখানে পেমেন্টে বসালাম। পেড টু ক্রেডিটর্স, ক্রেডিটর্সদের যে পেমেন্ট দিচ্ছি, যাদের থেকে ধারে পারচেস করেছি বা ক্রেডিটে পারচেস করেছি, সেই ক্রেডিট পারচেস করেছি যাদের থেকে, তাদের বলে কি ক্রেডিটর্স, তাদেরকে যে পেমেন্টটা করছি সেটা এখানে বসাবো। এরপর ওয়েজেস পেড, আমাদের যদি শ্রমিকদের মজুরি দিতে হয়, আদার এক্সপেন্সেস পেড, সেটাও এখানে বসতে পারে। মেশিন পারচেস, যদি কোনো অ্যাসেটস পারচেস করি, এখানে মেশিন লিখেছি, যে কোনো অ্যাসেটস যদি পারচেস করি তাহলে সেটাও খরচায় বসাবে। রেডিমশন অফ ডিবেঞ্চার অর প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার অথবা ডিবেঞ্চারকে যদি রেডিম করি সেটাও এখানে বসাবে। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড পেড যদি করি সেটাও এখানে বসাবে। তারপরে ইনস্টলমেন্ট পেমেন্ট যদি করি, পেড করি, আমরা কোনো অ্যাসেটস ধরো আমরা পারচেস করলাম, যখন ইনস্টলমেন্ট বেসিসে পারচেস করলাম, তাহলে তার ইনস্টলমেন্ট যে পেড করবো, যে মাসে পেড করবো সেটা পেমেন্ট করব। এরপর লোন যদি আমরা পেড করি সেই লোনকেও পেড করব। করার পর আমাদের সমস্ত আইটেম হয়ে গেলে এখানটা কি করব, লাইন টেনে দেবো।
দিয়ে এটা টোটাল মারবো। তাহলে এটা কিসের টোটাল? পেমেন্টের টোটাল। আর উপরে পেয়েছিলাম কিসের টোটাল? ক্যাশ রিসিপ্টের টোটাল। সেই রিসিপ্টের টোটালটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে পেমেন্টের টোটাল, এখানে রিসিপ্টের টোটাল বসালাম, আর এখানে তাহলে ব্যালেন্সিং ফিগারে কি বেরিয়ে যাবে? ক্লোজিং ক্যাশ। তাহলে সেটাকেই আমরা লিখে দেবো ক্লোজিং ক্যাশ। তাহলে ক্লোজিং ক্যাশটা আমাদের ওই পেমেন্টের টোটাল, আর নিচে বসিয়ে দেবো রিসিপ্টের টোটাল। তাহলে ওই পেমেন্টের টোটাল আর রিসিপ্টের টোটালের ডিফারেন্সটাই হচ্ছে ক্লোজিং ক্যাশ। এবার প্রথম মাসে যেটা ক্লোজিং ক্যাশ সেটা পরের মাসের ওপেনিং ক্যাশ। আবার পরের মাস কমপ্লিট করবে, মানে পরের মাসের ওপেনিং ক্যাশে যে আছে না রিসিপ্টে কিন্তু তুমি প্রথম মাসের ওপেনিং ক্যাশটা পাবে, পরের মাসগুলো পাবে না। তাহলে প্রথম মাসটা যখন ক্লোজ করব, আমরা সমস্ত রিসিপ্টকে টোটাল করেছি, সেই টোটালটা এখানে বসিয়েছি, পেমেন্টগুলো টোটাল করে পেমেন্ট আর রিসিপ্টের এখানে ডিফারেন্সটাই বলছি ক্লোজিং ক্যাশ। এবার জানুয়ারি মাসের যেটা ক্লোজিং ক্যাশ সেটা তাহলে ফেব্রুয়ারি মাসের কি হবে? ওপেনিং ক্যাশ। আবার ফেব্রুয়ারি মাসের রিসিপ্টটা তবে টোটাল করতে পারবে। তারপরে ফেব্রুয়ারি মাসেরও এই টোটালটা এখানে বসালাম, খরচাটা এখানে বসিয়েছি, তার ডিফারেন্সটা ক্লোজিং ক্যাশ। আবার ফেব্রুয়ারির যেটা ক্লোজিং ক্যাশ সেটা মার্চের ওপেনিং ক্যাশ। এইভাবে কিন্তু আমাদের ক্যাশ বাজেটটা বানাতে হবে। এবার এই ক্যাশ বাজেট বানাতে গিয়ে তোমাদের যেখানে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কালেকশন ফ্রম ডেটর্স আর পেড টু ক্রেডিটর্সে। এই কালেকশন ফ্রম ডেটর্স যে থাকে না, ডেটর্সে এরকম বলে দেয় যে আমাদের টোটাল সেল যাওয়া হয়েছে তার মধ্যে 20% ক্যাশ সেল। তাহলে সেটা তো ওই মাসে মাসেই দিলাম, ক্যাশ সেল তো ওই মাসেই পেমেন্ট করতে হয়, সেই জন্য আমরা কালেকশনও করি কি ওই মাসেই। তাহলে সেটা ওই মাসেই বসালাম। কিন্তু বাকি 80% যে পয়সা আছে তার মধ্যে বললো 50% ডেটর্স, তারা 1 মাস পরে দিয়েছে, আর 50% ডেটর্স তারা দিয়েছে 2 মাস পরে পয়সা। তখন ওই কালেকশন ফ্রম ডেটর্স যেটা আমরা করেছিলাম দেখবে রিসিপ্টে, ওই কালেকশন ফ্রম ডেটর্সে আমি দেখাবো কিভাবে ইজিভাবে ওইগুলো বের করে বসানো যায় এবং কিভাবে বের করতে হয়। তোমরা হয়তো দেখবে ম্যাক্সিমাম বইতে যে ক্যালকুলেশনটা করেছে সেই ক্যালকুলেশনটা একটা বড় ক্যালকুলেশন, সেই বড় ক্যালকুলেশনটা করতে গিয়ে সেখানে একটা অতিরিক্ত সময় চলে যাচ্ছে তোমাদের। আমি শর্টকাটে কিভাবে ওখান থেকে দেখেই তুমি কিভাবে করতে পারবে সেটা আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, ওটা প্রবলেমের মধ্যে শেখাবো, এখন ফর্মুলার মধ্যে হয়তো ওটা বোঝানো যাবে না। ওই রকম সিমিলারলি পেমেন্ট এই পেড টু ক্রেডিটর্স যে আছে তাতেও কিন্তু ওইভাবে থাকতে পারে যে ওটা ক্রেডিটর্সের মধ্যে একটা পার্সেন্টেজ, মানে টোটাল পারচেজের একটা পার্সেন্টেজ ক্যাশ পারচেজ, সেটা তো ক্যাশ পারচেজে বসাবো। বাকি যেটা পেমেন্ট আসবে সেই পেমেন্টটা যখন করতে যাব পেমেন্টের একটা সার্টেন পোর্শন বলবে 1 মাস পরে, আবার যারা 1 মাস পরে দিয়েছে তাদের হয়তো ডিসকাউন্ট দিচ্ছি আমরা, বা আমরা যদি ক্রেডিটর্সকে পেমেন্ট করি ডিসকাউন্ট আমরা পাচ্ছি ক্রেডিটর্সদের থেকে, সেখানে একটা ছাড় মাইনাস হবে, ডিসকাউন্ট মাইনাস হবে। আবার বাকি পয়সাটা দিচ্ছি 2 মাস পরে। সেইগুলো ক্যালকুলেশন কি করে করবে, অতি সহজে কি করে বানাবে সেটা আমি প্রবলেম সলিউশন করার সময় দেখিয়ে দেবো। হ্যাঁ, এরপর চলো তাহলে ক্যাশ বাজেট শেখালাম, মানে ক্যাশ বাজেটের ফর্মুলাটা দেখালাম। চলো এবার ফ্লেক্সিবল বাজেট কিভাবে বানাবে সেটা দেখাই। দেখো ফ্লেক্সিবল বাজেট যখন বানাবে এরকম উপরে হেডিং দিয়ে দেবে ফ্লেক্সিবল বাজেট ফর দ্য ইয়ার, বলে ইয়ার যা দেওয়া থাকবে ইয়ার এন্ডেডও লিখতে পারো, ইয়ার এন্ডেড বলে দিয়ে দিলে। এইবার ফ্লেক্সিবল বাজেট হচ্ছে এখানে যখন বাজেট করতে বলবে না, তোমাকে টোটাল তোমার প্রোডাকশন কস্ট তার উপর তোমাকে বাজেট করতে হবে। এটা বাজেট করার সময় আমরা দেখবে কস্ট শিট করার সময় আমরা টোটাল প্রোডাকশন কস্টকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম, বিভিন্ন কস্ট সেন্টারে সমস্ত কস্টগুলোকে চাপিয়েছিলাম। সেখানে দেখবে আমরা প্রাইম কস্ট বের করেছিলাম, তারপর ফ্যাক্টরি ওভারহেড দিয়ে ওয়ার্ক ইন প্রোগ্রেস দিয়ে ফ্যাক্টরি কস্ট বের করেছি, তারপর অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দিয়ে কস্ট অফ প্রোডাকশন বের করেছি, তারপর সেলিং অ্যান্ড কস্ট অফ প্রোডাকশনের পর ফিনিশ গুডস দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, সেখান থেকে কস্ট অফ সেলস বের করেছি। কিন্তু আমাদের এখানে ফ্লেক্সিবল বাজেট যখন করতে বলবে সেখানে কিন্তু প্রাইম কস্টের ফরম্যাট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এখানে কিন্তু তোমাকে বাজেট করতে বলেছে। এবার ফ্লেক্সিবল বাজেট হচ্ছে তুমি ফ্লেক্স করে করে যাবে, বিভিন্ন পার্সেন্টেজে তুমি দেখবে আমার প্রোডাকশন কস্ট কতটা আসছে। ধরো সাপোজ একটা কোম্পানির ক্যাপাসিটি লেভেল হচ্ছে সে পার মান্থে 1 লাখ ইউনিট প্রোডাকশন করতে পারে। এবার 1 লাখ ইউনিট যদি প্রোডাকশন করতে পারে, প্রত্যেকটা কোম্পানি তো তার ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি লেভেল সেই লেভেলে তো প্রোডাকশন করে না, হয়তো সে 50% লেভেলে প্রোডাকশন করছে। সে দেখলো একটা ফ্লেক্সিবল বাজেট করে যে আমরা এই প্রোডাকশনটাকে যদি 60%-এ নিয়ে যাই তাহলে আমাদের প্রফিট কতটা আসবে, আমরা যদি 70%-এ নিয়ে যাই প্রফিট কতটা আসবে, 80% নিয়ে যাই প্রফিট কতটা আসবে, সেটা সে বের করে দেখে। যেখানে প্রফিটের পার্সেন্টেজ বেশি হবে সেই জায়গাটা কোম্পানি প্রোডাকশন করার চেষ্টা করে। তাহলে সেখানে আমাদের করতে হয় কি, এই ফ্লেক্সিবল বাজেটে আমাদের বিভিন্ন লেভেলে, ধরো আমি এখানে 3 রকম লেভেল দেখিয়েছি, একটা 50%, 60%, একটা 80%।
এই লেভেলে আমরা যদি প্রোডাকশন করি তাহলে আমাদের খরচাটা কতটা হবে এবং আমাদের প্রফিট কতটা হবে সেটা আমরা দেখব। এবার এখানে খরচাটাকে ওই বললাম প্রাইম কস্ট, আমরা ফ্যাক্টরি কস্ট, তারপরে কস্ট অফ প্রোডাকশন, এই ফরম্যাটে যে কস্ট শিট বানিয়েছিলাম ওই ফরম্যাটে যে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এখানে কিন্তু ফ্লেক্সিবল বাজেটে আমরা খরচটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করে নেব। কিছু খরচ আছে দেখবে ফুললি ভেরিয়েবল, তাদের এ ক্যাটাগরি দিয়ে আমরা লিখব ভেরিয়েবল এক্সপেন্সেস। ভেরিয়েবল এক্সপেন্সেস লিখে সেখানে যে সমস্ত ভেরিয়েবলগুলো আছে সব বসিয়ে দেবো। ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্সেস, আদার ভেরিয়েবল এক্সপেন্সেস যা থাকবে ফুললি ভেরিয়েবল যেগুলো সেইগুলো এখানে বসাবো। ঠিক আছে, সেগুলো তো ভ্যারি করবে ফুললি 50%-এ যা হবে। হ্যাঁ, এখানে একটা রেট বেরোবে পার ইউনিটে, সেই পার ইউনিটে রেট হলে আমরা এই 50%-এ প্রোডাকশন করছি কতটা দেখে নেব, 60%-এ কতটা প্রোডাকশন করছি দেখে নেব, 80%-এ কতটা প্রোডাকশন করছি দেখে নেব। দেখে নিয়ে আমরা সেই রেট দিয়ে আমরা কি করব, ওই প্রোডাকশনগুলোকে গুণ করব। করলেই আমরা ওখান থেকে যেটা পাবো সেটাই হচ্ছে ওর কস্ট। এখানে ধরো মেটেরিয়াল কস্ট অ্যাট দ্য রেট অফ একটা যা হোক দেওয়া আছে, ডিরেক্ট ওয়েজেস কস্ট যা হোক দেওয়া আছে, আর ওই প্রোডাকশন দিয়ে গুণ করবো কিন্তু। হ্যাঁ, তাহলে এগুলো সরাসরি ভ্যারি করবে বলে পার ইউনিট কস্ট সিমিলার, পার ইউনিট কস্ট একই থাকে। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা এখানে উপরে যদি প্রোডাকশনটা লিখে নিই, এখানটা ধরো সামথিং একটা প্রোডাকশন আছে, প্রোডাকশনটা যদি উপরে একটু লিখে নিই তাহলে আমাদের সুবিধা হয়। প্রোডাকশনটা লিখে এখানে একটা প্রোডাকশন আছে, এখানে একটা প্রোডাকশন আছে, এখানে একটা প্রোডাকশন আছে। এবার ওই প্রোডাকশন ইউনিটগুলোকে এই রেট দিয়ে ইন্টু করে দেবো। রেট দিয়ে ইন্টু করলেই আমাদের মেটেরিয়ালের ধরো 20 টাকা করে, 20 টাকা করে হলে এটা যদি 1000 ইউনিট হয় 1000 ইউনিট ইন্টু 20, এটা যদি 1200 ইউনিট হয় 1200 ইন্টু 20, ওটা যদি 1600 হয় 1600 ইন্টু 20 বসিয়ে দেবো। এইভাবে ভেরিয়েবলগুলো করে নেব। এরপর ভেরিয়েবলের একটা টোটাল আসবে, তার টোটালটা করে ক্লোজ করে দাও। ক্লোজ করে দেওয়ার পর লিখবে সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস। সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস হচ্ছে সেইগুলো যেইগুলো দেখবে যে এক্সপেন্সেসগুলো সরাসরি প্রোডাকশনের সঙ্গে একই রেশিওয় ওঠানামা করে না। যেখানে হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্সেস, ওই এক্সপেন্সেসগুলোর মধ্যে সেমি ভেরিয়েবলের মধ্যে কিছুটা এক্সপেন্সেস থাকে যেগুলো সরাসরি ভ্যারি করে বা একই প্রপোর্শনে একই অনুপাতে ভ্যারি করে, আর কিছুটা থাকে ফিক্সড। তাহলে ওই সেমি ভেরিয়েবল এক্সপেন্সেসগুলো দুটো পার্ট আছে, কিছুটা ফিক্সড পার্ট আর কিছুটা হচ্ছে ভেরিয়েবল পার্ট। যেটা ফিক্সড পার্ট সেটা যে কোনো লেভেলের জন্য ফিক্সড থাকে। সেই জন্য দেখো এখানে লিখেছি ফ্যাক্টরি ওভারহেডে ওই রকম থাকে, ফ্যাক্টরি ওভারহেডের কিছুটা পরিমাণ ফিক্সড আর কিছুটা হচ্ছে ভেরিয়েবল। ফিক্সড যেটা সেটা প্রত্যেকটা লেভেলে একই খরচ হবে, কিন্তু ভেরিয়েবল যেটা সেটা রেট দিয়ে আমরা ওই ইউনিটকে গুণ করে দেব। ঠিক আছে, আবার সেলিং ওভারহেডেও তাই ওই রকম মাঝে মাঝে থাকে, কিছুটা ফিক্সড আর কিছুটা ভেরিয়েবল। ভেরিয়েবলটা আমরা রেট দিয়ে ইনটু করে দেব। করে দিয়ে আমি দু রকমের দেখিয়েছি এখানে, এরকম 3 রকম 4 রকম থাকতে পারে। হ্যাঁ, তোমরা কিন্তু পরপর সেইগুলো করবে। করে তার ফিক্সড পোর্শন সেটা ফিক্সড প্রত্যেকটায় একই অ্যামাউন্ট বসাবে, আর ভেরিয়েবল পোর্শনটা সেটা কিন্তু রেট দিয়ে আমরা ইনটু করে করে লিখবো। ঠিক আছে, করার পর যে টোটালটা আসবে এটা হচ্ছে সেমি ভেরিয়েবলের টোটাল। তাহলে এটা পেলাম। আর একরকম করতে হবে, তাহলে আর একরকম আমি হয়তো মুছে উপরটাই করব কিন্তু নাম দেব সি। এটা কিন্তু পরপর নিচে 3 রকম হবে। প্রথমটা হচ্ছে ভেরিয়েবল, তারপর একটা সেমি ভেরিয়েবল, তারপরেরটা হচ্ছে ফিক্সড। এই 3 রকম করার পর টোটাল মারতে হবে। ঠিক আছে, তাহলে আমি সিটা করব। সিটা কিন্তু এ আর বি এর নিচে হবে, আমি বোর্ডে পাচ্ছি না বলে, এটা নিচে পাচ্ছি না বলে আমি সেই জন্য উপরে এটা মুছে করছি, কিন্তু নাম্বারিং করব সি। সি মানে এর নিচে। হ্যাঁ, ঠিক আছে, দেখো দেখো ফিক্সড এক্সপেন্সেস যেগুলো আছে, ফিক্সড এক্সপেন্সেস গুলো তারপর পয়েন্ট করব সি। সি পয়েন্টে দেবো ফিক্সড এক্সপেন্সেস। সেগুলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে যে সমস্তগুলো আছে সেইগুলো থাকতে পারে, সেগুলো ম্যাক্সিমাম ফিক্সড হয়। ফ্যাক্টরি ওভারহেডেও দেখবো আমরা অসংখ্য আইটেম পাই, তো তার মধ্যে কিছু কিছু এক্সপেন্সেস আছে যেগুলো হচ্ছে ফুললি ভেরিয়েবল, কিছু কিছু সেমি ভেরিয়েবল, আবার কিছু কিছু ফিক্সডে থাকতে পারে। তাহলে সেই সমস্তগুলো এখানে দেবো ফিক্সডে। আবার সেলিং ওভারহেডেও সেখানে যে অসংখ্য আইটেম আছে তার মধ্যে কিছু কিছু এক্সপেন্সেস থাকতে পারে যেগুলো হচ্ছে ফিক্সড। হ্যাঁ, সেই সমস্ত ফিক্সড গুলো এখানে দেবো। যেরকম অ্যাডভার্টাইজমেন্ট, তোমার তো অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য যে এজেন্সিকে বেছে নিয়েছো তাকে তো তুমি ইয়ারলি একটা পেমেন্ট করো, সে তুমি 60%-এ প্রোডাকশন করো, 50%-এ করো আর 80%-এ করো, তাহলে সেগুলো কি ফিক্সড। তাহলে সেগুলো দেবো এখানে। দেওয়ার পর আমরা এই টোটাল ধরো 3 রকম আইটেম দিয়ে আমি দেখিয়েছি, সেটা 4 রকম 5 রকম 6 রকম আসতে পারে। সেইটা টোটাল করলে আমরা যেটা পাবো টোটাল ফিক্সড এক্সপেন্সেস। এরপরে করব কি, আমরা টোটাল এক্সপেন্সেস বা টোটাল কস্ট, আচ্ছা টোটাল কস্ট লেখো তাহলে শুনতেও ভালো। তাহলে টোটাল কস্ট,
টোটাল কস্ট কত, এ প্লাস বি প্লাস সি, তাহলে এক্স এ প্লাস বি প্লাস সি করলে আমরা যেটা পেলাম এ প্লাস বি প্লাস সি করে এটা হচ্ছে টোটাল কস্ট। এবার তাকে ধরো কি দামে বিক্রি করেছি সেই সেলসটা আমাদের বলে দিয়েছে, সেলিং প্রাইসটা ধরো বলে দিয়েছে, ইউনিট দিয়ে গুণ করে সেলসটা পেয়েছি, তাহলে সেলসটা এখানে বসিয়েছি, এখানে টোটাল কস্ট, তাহলে এই সেলস আর কস্টের ডিফারেন্সটাই হচ্ছে প্রফিট। এইভাবে বের করে দিলাম। এবার তিনটে লেভেলেই আমরা প্রফিটটা বের করব, কিন্তু প্রফিটটা দেখলে যত লেভেল বাড়বে প্রফিটের টোটালও বাড়বে, কিন্তু প্রফিটটা টোটালের উপর করলে হবে না, পার্সেন্টেজটা করতে হবে। তবে পার্সেন্টেজটা করলে তুমি বুঝতে পারবে কোন লেভেলে তোমার প্রফিট পার্সেন্টেজটা সব থেকে বেশি। যে লেভেলে বেশি হবে তুমি তোমার ফ্যাক্টরিকে চাইবে ওই লেভেলে নিয়ে যেতে, ওই লেভেলে নিয়ে গিয়ে প্রোডাকশন করতে, তাহলে ফ্যাক্টরির আমাদের ফ্যাক্টরির বলতে পারা যায় প্রফিটটাও বাড়লো, তার সাথে সাথে সমস্ত দিক দিয়ে ইমপ্রুভমেন্ট হবে। আর তোমাকে অ্যাজ এ কস্ট অ্যাকাউন্টেন্ট তুমি যখন এরকম ক্যালকুলেশন করে ম্যানেজারের সামনে তুলে ধরবে, তাহলে তুলে ধরলে তোমারও ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। ঠিক আছে না? তাহলে এই হলো টোটাল আমাদের বাজেট। বাজেটের আমি দেখালাম প্রথম দিকে ফর্মুলায়, প্রথম ক্লাসে দেখিয়েছিলাম পারচেস বাজেট, প্রোডাকশন বাজেট, সেলস বাজেট, আর এই ক্লাসে দেখালাম ক্যাশ বাজেট আর ফ্লেক্সিবল বাজেট। এর পরের ক্লাসে আমি সমস্ত ফর্মুলার উপর দুটো তিনটে করে অঙ্ক করে মানে প্রবলেম সলিউশন করে দেখাবো। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সমীর স্যার, আমার এই কোচিং ইন কমার্স ক্লাসে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম, এবং সব সময় আমার সঙ্গে থাকো, তোমাদেরকে শেখানোর দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে? যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে? আর তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই রিপ্লাই করব। এবার যদি আরও ক্লাসের প্রয়োজন হয় সেটাও জানাবে, সেটাও আমি আরও ক্লাস দেব। ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ক্লাসে।